বিদেশি বিনিয়োগ আসে নাই, অতএব সেই রকম একটা জায়গায় এই ইনভেস্টমেন্টটা আমাদের জন্য একটা বড় ইনভেস্টমেন্ট পটেনশিয়াল। এবং ধারণা করা হচ্ছে 25,000 পর্যন্ত মানুষের দক্ষ আধা দক্ষ বাংলাদেশি নাগরিকদের এখানে চাকরির সম্ভাবনা তৈরি হবে। এবং বর্তমানে যারা কাজ করছেন তাদের কারো কাজ চলে যাবে না, বরং তারা আরো দক্ষ হওয়ার সুযোগ পাবেন। এবং যেটা হচ্ছে হাইটেক টেকনোলজি, প্রযুক্তি বান্ধব, পরিবেশ বান্ধব একটা বন্দর হবে, যেটা দিয়ে আপনি ওই যে মানদাদার আমলের চেইন টেনে ক্রেন তুলে মাল উঠানো নামানোর কাজ করতে হবে না। আপনি এসি রুমে বসে ভিডিও গেমস যে খেলে না মানুষ, দেখছেন আপনার 3D মুভির মতো করে ট্রেন চালাবেন। এবং এই পণ্যটা, এই ক্রেন মেকানিজমটা ফিউচার নেক্সট ফেজে যেটা হবে, বিভিন্ন যে অর্থনৈতিক জোন আছে যেখানে পণ্যগুলো প্রস্তুত হয়, ওটার সাথে আপনার কেবল কারের যে ট্রেনের মতো আছে এটা কানেক্টেড হয়ে যাবে। মানে যিনি পণ্যটা তৈরি করছেন তাকে ওটা আবার লরিতে করে বন্দরে আলাদা করে আনতে হবে না। এই হাইটেক পোর্ট গুলো যেটা করে, চারপাশের ইকোনমিক যে অঞ্চলগুলো থাকে এই অঞ্চলগুলোর সাথে ট্রেন লাইনের মতো কেবল কানেকশন করে দেয়। যেভাবে আমাদের মেট্রো রেল দেখতে পাচ্ছেন, এরকম কেবল কানেকশন থাকবে। পণ্যবাহী মাল টানার মতো এরকম মেট্রো রেলের ট্রেন ভরে ভরে মাল সরাসরি জাহাজে চলে যাবে। এই লেভেলে হচ্ছে এটা যাবে। এবং দেখেন, আমি কদিন আগে সিঙ্গাপুর থেকে আসছি। সিঙ্গাপুরে কোনো সম্পত্তি নাই, একটা ছোট্ট জায়গা, ঢাকার মতো একটা দেশ, ধরেন ঢাকার একটু জেলা টেলা যোগ করলে যতটুকু হবে। তাদের ইনকামের সোর্স হচ্ছে আপনার তার পোর্ট। তার খাওয়ার পানি পর্যন্ত নাই সিঙ্গাপুরে। খাওয়ার পানিটা তাকে মালয়েশিয়া থেকে আমদানি করে কিনে আনতে হয়। মালয়েশিয়া যদি তাকে এমবার্গো দিয়ে দেয়, তাকে না খেয়ে মরতে হবে, এরকম একটা অবস্থা। সেই সিঙ্গাপুর রাষ্ট্রটার অর্থনীতির ভিত্তি হচ্ছে দুইটা জিনিস: তার বন্দর, তার সমুদ্র বন্দরটা হচ্ছে দুনিয়ার অন্যতম সেরা সমুদ্র বন্দর, আর দ্বিতীয়ত হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি, তার যে আর্থিক খাত আছে। তাহলে আমার দেশের এই যে বিশাল কোস্টাল রিজিয়নে আমার যতগুলো বন্দর দরকার, আমার তো এতগুলো বন্দর নাই। সারা পৃথিবীতে আপনার 400+ বন্দর আছে, 405-6টার মতো সমুদ্র বন্দর আছে ফাংশনাল। তার ভিতরে চট্টগ্রাম বন্দরের অবস্থান হচ্ছে 337তম। আপনি কি রকম উন্নত দেশ বুঝতে পারছেন? এখন সেই রকম একটা বন্দরকে বিশ্বমানের করবার জন্য যে আয়োজন, সেটাকে ষড়যন্ত্র আকারে দেখাটা খুবই দুঃখজনক। এই প্রযুক্তির জমানাতে আপনি কোন ষড়যন্ত্র তত্ত্ব এই কোম্পানি সেই কোম্পানিকে দিয়ে করতে পারবেন না। বাংলাদেশ রাষ্ট্রকে বাংলাদেশিরা, সবুজ পাসপোর্টধারীরা গত 16 বছর দিল্লির কাছে বেচা দেয় নাই, বাংলাদেশে থাইকে দিচ্ছে। অতএব বিদেশি কোম্পানি আসলেই বাংলাদেশের সব চলে যাবে, ব্যাপারটা তা না। তাহলে যারা এই ষড়যন্ত্র তত্ত্বগুলোর কথা বলছেন, তারা আসলে কেন বলছেন? তারা বলছেন এই কারণে যে এই বন্দর কেন্দ্রিক যে হাজার হাজার কোটি টাকার লুটপাট বাণিজ্য আছে, এই লুটপাট বাণিজ্য বন্ধ হয়ে যাবে। এই লুটপাট বাণিজ্যের প্রথমে আছেন হচ্ছে রাজনৈতিক নেতা কর্মীরা বিভিন্ন দলের, এবং বিশেষ করে যারা ক্ষমতাসীন থাকেন অথবা সবচেয়ে বড় দাপটমান দল থাকে, সেই দলগুলোর রাজনৈতিক নেতা কর্মীরা এবং তাদের কর্মচারী কিছু শ্রমিক সংগঠন আছে। এরা হচ্ছে এখান থেকে হাজার হাজার কোটি টাকার যে লুটপাট বাণিজ্য করবে, এইটা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য দেখবেন তারা ভারতের সুরে সুর মিলায়া এই কথাগুলো আমাদের এখানে বলার চেষ্টা করছে। প্রশ্ন হচ্ছে যে আপনি লুটপাটের পক্ষে রাজনৈতিক দলের বক্তব্য তো দেশের পক্ষে না। আমরা যখন বলছি যে সবার আগে বাংলাদেশ, তখন আমার দায় হচ্ছে আমার জনগণের প্রতি, আমার রাষ্ট্রের প্রতি, আমার রাষ্ট্র কিভাবে ডেভেলপ করবে। তো সেই জায়গাতে এবি পার্টির অবস্থান খুবই পরিষ্কার যে আমরা এই বন্দরকে বিশ্বমানের করবার যে আয়োজন, সেটাকে স্বাগত জানাই। অতএবটা বন্দরকেও আপনার একই মানে বিশ্বমানের করবার আয়োজন চলছে, সেটাকে স্বাগত জানাই। এবং আমরা একই সাথে আহ্বান করছি বাংলা বন্দরকেও কিভাবে আন্তর্জাতিক মানে উন্নীত করা যায়, সেটার জন্য যেই কাজগুলো করা জরুরি সেগুলো করা দরকার আমাদের অর্থনীতির যেই প্রবৃদ্ধি, এই প্রবৃদ্ধিকে বাঁচিয়ে রাখার জন্য। তখনই শুধুমাত্র আমার যে ইনভেস্টমেন্ট সামিট হয়েছে, যেই সামিটে শত শত হাজার হাজার ব্যবসায়ীরা সারা পৃথিবী থেকে এসছেন, তারা ফিউচারে এখানে বিনিয়োগ করবার মতো যে ইনসেন্টিভ দরকার সেটা তারা পাবেন। এবং দেখেন, যারা বলছেন এবং যেই রাষ্ট্রের মদদে বলছেন, সেই ভারতেও কিন্তু আপনার 5টা বন্দর হচ্ছে ডিপি ওয়ার্ল্ড চালায়। তো ভারত তো চিৎকার চেঁচামেচি করে নাই, পাকিস্তানেও চালায়, চীনেও চালায়, শ্রীলঙ্কাতে চালায়, ইভেন পশ্চিমা দেশগুলোতে, ইউরোপ আমেরিকাতেও আপনার এই ধরনের ইন্টারন্যাশনাল টার্মিনাল অপারেটর যারা আছে আইডিও কে দিয়ে তারা বন্দর চালায়। কারণ এটা ম্যানেজমেন্টের ব্যাপার। যে কোম্পানি, যেই দেশ যে কাজটা ভালো পারে, আপনি তো সেই কাজটা তাকে দিয়ে করাবেন যদি আপনি উন্নত হইতে চান।
আপনি ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে দেশকে কিভাবে পিছনে ফেলে রাখবেন। এবং দেখেন এই ধরনের ঘটনা কি এর আগে আমরা করি নাই, এটাই প্রথম না, এটা প্রথম না, আমরা ব্যবহার করেছি। গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশে ডেভেলপ করলো কিভাবে দেখেন, 70-এর দশকের শেষের দিকে যে দেশ গার্মেন্টস শুরু হয়েছে প্রথম জিয়াউর রহমানের সময়, এই দেশ গার্মেন্টস এর প্রায় 200 অফিসারকে দক্ষিণ কোরিয়া নিয়ে তাদেরকে ট্রেন করিয়েছে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিভাবে চালাইতে হয়। কারণ তখন দক্ষিণ কোরিয়া গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে খুবই টপে ছিল, উপরের দিকে ছিল, কিন্তু তারা এই ইন্ডাস্ট্রিটাকে আস্তে আস্তে ক্লোজ করে তারা হাইটেক ইন্ডাস্ট্রিতে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। তারা চাচ্ছিল বন্ধু প্রতিম কোনো দেশকে দিয়ে তারা এই ইন্ডাস্ট্রিটাকে শিফট করে ফেলবে। বাংলাদেশের এই গার্মেন্ট শিল্পের যে 200 অফিসারকে দক্ষিণ কোরিয়া ট্রেন করিয়েছে, তারা 80-র দশকে অলমোস্ট সবাই গার্মেন্টস এর মালিক হয়েছেন এবং শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। কই তখন তো কেউ বলে নাই যে আমি কেন ওখানে শিখতে যাব, কেন আমার গার্মেন্টস কি বিদেশিরা ট্রেন করবে, ইকুইপমেন্ট দিবে, এটা তো বিদেশিদের দখলে চলে যাবে। এই আলোচনা তো কেউ করে নাই। আমার মোবাইল টেকনোলজি কিভাবে ডেভেলপ করলো বাংলাদেশে, গ্রামীণ ফোন কিভাবে বিশ্ব সেরা কোম্পানি হইলো, নরওয়ের কোম্পানিকে বাংলাদেশে আইসা গ্রামীণের সাথে ইনভেস্ট করাইতে হয় নাই। গ্রামীণ তো সাডেনলি গ্রাম থেকে আইসা গ্রামীণ হয়ে যায় নাই, সে তো নৌকা চালাইতে চালাইতে গ্রামীণ ফোন হয়ে যায় নাই, তাকে বিদেশি কোম্পানি এসে তাকে হাইটেক বানাইতে হয়েছে এবং এখন সে বিশ্বের অন্যতম সেরা টেলিকম কোম্পানি। আপনি দেখেন একইভাবে মনে করে দেখেন, বাংলাদেশে যখন আমাদের বঙ্গোপসাগর দিয়ে ফাইবার অপটিক্যাল কেবল তার টানা হচ্ছিল, ইন্টারনেটের কেবল, সেই 90-এর দশকে, তখন বাংলাদেশ সরকারকে তারা বলেছিল যে আমরা বিনামূল্যে বাংলাদেশের জন্য এই তারটা টেনে দেব। তখনও বাংলাদেশের এই গুজব এবং ষড়যন্ত্রকারীরা, লুটপাট বাণিজ্যকারীরা, তারা এটা করতে দেয় নাই যে বাংলাদেশের সব গোপন তথ্য নাকি ফাঁস হয়ে যাবে। যেই বাংলাদেশের নির্বাচন কমিশন তার নাগরিকদের 6 কোটি মানুষের তথ্য সেফগার্ড করতে পারে না, যে সোনার বাংলায় কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা লুটপাট হয়ে চলে যায়, সেই সোনার বাংলা রাজনীতিবিদরা বঙ্গোপসাগরের নিচে তার টানলে নাকি দেশের সব তথ্য বাইরে চলে যাবে। কিভাবে আমার দেশকে পিছায় রেখেছে তারা দেখেন 20-30 বছর। সেই কেবল কিন্তু বাংলাদেশকে টানতে হইছে পকেটের টাকা দিয়ে। পকেটের টাকা দিয়ে করছে কেন? তখন আবার কমিশন বাণিজ্য হয়েছে, তখন লুটপাট করা গেছে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। ওই তারে এখন আর ষড়যন্ত্র নাই, যেহেতু ওই তারের কিছু তারের টাকা আমার পকেটেও আসছে। এই হচ্ছে বাংলাদেশের উন্নয়নের গল্প। একইভাবে আপনারা শুনেছেন যে বিরাট চেয়ারম্যান বলেছে ইনভেস্টমেন্ট সামিটের সময় যে স্যামসাং 12-13 সালে $22 বিলিয়ন বাংলাদেশে ইনভেস্ট করবার জন্য এসেছিল। $22 বিলিয়ন। আমাদের যে উচ্চ মূল্যের শেখ বংশের দুর্নীতি পদ্মা সেতু করতে কিন্তু $3 বিলিয়ন লাগছে। মানে এই উচ্চ মূল্যের টাউটের সেতু 8টা করা যাইতো যে টাকায়, সেই পরিমাণ টাকা বিনিয়োগ করতে চাইছে স্যামসাং। শুধুমাত্র এই আওয়ামী লুটেরাদের কারণে এই বিনিয়োগ বাংলাদেশ পায়নি।